Welcome to Accounting Tutorial. Prepared and developed by Atripta Paran. হাই ফ্রেন্ডস, আমরা ইতিমধ্যেই গুডউইল ভ্যালুয়েশন এবং শেয়ার ভ্যালুয়েশন অধ্যায়টার মধ্যে আমরা সুপার প্রফিট মেথডে কীভাবে গুডউইলের ভ্যালুটা নির্ণয় করতে হয় তা করা শিখলাম। তারপরে গুডউইল নির্ণয় করার পরে আমরা জাস্ট এর আগের লেকচারে শিখে আসলাম কিভাবে ইন্ট্রিনসিক মেথডে শেয়ার ভ্যালুয়েশন করা যায়, ভ্যালুয়েশন অফ অর্ডিনারি শেয়ার হোল্ডারটা শিখে আসছি। তো এখন আমরা নতুন আরেকটা নিয়ম শিখব, এটা হচ্ছে গুডউইল ভ্যালুয়েশন করা, কিন্তু এটা সুপার প্রফিট মেথডে না, এটা হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথডে। তো এই সুপার প্রফিট মেথড এবং ক্যাপিটালাইজেশন মেথডের মধ্যে তেমন একটা পার্থক্য কিন্তু নাই, হালকা একটু পার্থক্য আছে, তাই এটাকে খুব বড় করে দেখালাম না, আমরা শর্টকাট করে এটা নিয়মটা শিখে এই অঙ্কটা করে ফেলবো। তো চলো আগে আমরা ক্যাপিটালাইজেশন মেথডের রুলসটা একটু আলোচনা করি। আমাদের ক্যাপিটালাইজেশন মেথডে আমাদের কাজ হচ্ছে এখন ক্যাপিটালাইজেশন মেথডটা বোঝা। ক্যাপিটালাইজেশন মেথডে আমাদের যে গুডউইল এই গুডউইলটা নির্ণয় হবে ক্যাপিটালাইজেশন ভ্যালু থেকে আমরা যদি নেট অ্যাসেটটা বাদ দিই তাহলে আমাদের গুডউইল আসবে। তো এখন প্রশ্ন আসে যে ক্যাপিটালাইজেশন ভ্যালু পাবো কই, নেট অ্যাসেট পাবো কই? তো ক্যাপিটালাইজেশন ভ্যালুটা আসবে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিটটা নির্ণয় করে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিটকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করলে আমরা ক্যাপিটালাইজেশন ভ্যালু পাবো। তাহলে ক্যাপিটালাইজেশন ভ্যালু সমান হচ্ছে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট ভাগ চিহ্ন লাগবে আমাদের অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিটকে ভাগ করব আমরা নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব ক্যাপিটালাইজেশন ভ্যালু। তো ক্যাপিটালাইজেশন ভ্যালু পেয়ে গেলাম, এবার নেট অ্যাসেটটা কিভাবে পাবো? নেট অ্যাসেট সমান হচ্ছে টোটাল
প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট মাইনাস আউটসাইড ABILI আউটসাইড লাইবিলিটি, তাহলে আমরা নেট অ্যাসেটটা পেয়ে যাব। দেখো খুব ইজি, টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট আগে যেভাবে নির্ণয় করতাম এখনও ঠিক সেভাবে, এটা থেকে আউটসাইড লাইবিলিটি বাদ দেবো। আউটসাইড লাইবিলিটি বলতে কারেন্ট লাইবিলিটি না, মানে আমাদের কারবারের কাছে যদি বহির্দায় থাকে, কারবারের বাইরের যারা পাওনাদার যদি কোনো অর্থ দায় থাকে বাইরে, তাহলে এইগুলাই আউটসাইড লাইবিলিটি, এগুলো বাদ দেবো, দিলে আমাদের নেট অ্যাসেট চলে আসবে। আর আমরা তো অঙ্কের শুরুতেই অ্যাভারেজ মেনটেনেবল প্রফিটটা নির্ণয় করতাম, তো এখানেও ঠিক সেম কাজটাই করবে। অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট নির্ণয় করে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করলে আমরা ক্যাপিটালাইজেশন ভ্যালুটা পেয়ে যাব, তারপর আমরা গুডউইলটা নির্ণয় করে ফেলবো। তো চলো এই অঙ্কের ক্ষেত্রে আমরা ঠিক একই কাজটা করব। ওকে, এটা হচ্ছে আনসার। এটা কত নাম্বার প্রশ্ন? 5 সম্ভবত, এটা 4 হবে, এটা 4, 4 নাম্বার অঙ্ক এখন আমরা করছি, আনসার 4। তাহলে স্টেপ 1, ও আমরা তো অঙ্কটা আলোচনা করে নাই। অঙ্কটা কি বলছে দেখো, অঙ্কটা বলছে দ্য ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ কাজী টেক্সটাইল। কাজী টেক্সটাইলের একটা ব্যালেন্স শিট, কিছু লাইবিলিটি আছে, কিছু অ্যাসেট আছে, আর এখানে বলছে যে 5 বছরের লাভ তারা দিয়ে দিচ্ছে। এই অঙ্কটা হচ্ছে 2010 সালের প্রফিট এবং লস অ্যাকাউন্ট, ও এখানে লাভ দিয়ে দিছে 10 সালে, সো উপরটা আর বিবেচনা করার দরকার পড়ছে না। তাহলে আর এখানে হচ্ছে যে প্রভিশন ফর ট্যাক্সেশন মেবি 40%, তাহলে ট্যাক্সের হারটা 40% অঙ্কে বলে দিছে। রেট অফ রিটার্ন ক্যাপিটাল সিমিলার বিজনেস মেবি টেকেন অ্যাট 12%, অর্থাৎ নর্মাল রেট অফ রিটার্নটা এখানে 12% তারা বলে দিছে। ইউ আর রিকোয়ার্ড টু অ্যাসার্টেন ভ্যালু অফ গুডউইল বিজনেস অন ক্যাপিটালাইজেশন মেথড। ক্যাপিটালাইজেশন মেথডে আমরা গুডউইলটা নির্ণয় করব এই অঙ্কটা। তাহলে চলো আমরা প্রথম কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট নির্ণয় করা। তাহলে স্টেপ 1, ক্যালকুলেশন অফ অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। তো অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের বের করতে হবে অ্যাভারেজ প্রফিটটা কত। প্রফিট, অ্যাভারেজ প্রফিট সেম আগের নিয়মে করে ফেলবো। ইকুয়েশনটাতে একটু ঝামেলা হচ্ছে। ওকে, পুরাতন অঙ্ক থেকে এটা কপি করে নিয়ে আসতেছি একটা ইকুয়েশন। আচ্ছা, এই টাকাগুলো কিন্তু হবে না, এগুলো আগের টাকা। ওকে, অ্যাভারেজ প্রফিট। তো অ্যাভারেজ প্রফিটটা নির্ণয় করতে গেলে আমাদের অঙ্কটাতে দেখতে হবে যে আমাদের কোন কোন বছরের প্রফিটগুলো দেওয়া আছে। অঙ্কটা তাহলে প্রশ্নে যাই। প্রশ্নে দেখো কি বলছে, যে প্রশ্নের মধ্যে আমাদেরকে, সরি এখানে একটা ভুল হয়েছে আমার, এটা হচ্ছে 11 সালের, সো এখানে 10 সাল এবং এটা সহ হিসাব করতে হবে। তো দেখো আমাদের বলছে যে 11 সালে প্রফিট এবং লস ছিল 1,15,000 টাকা, আর এগুলো হচ্ছে বাকি বছরের লাভ।
তো এই লাভগুলা হচ্ছে দেখো যে প্রফিট আর্ন বাই দ্য কোম্পানি বিফোর প্রভিশন ফর ট্যাক্সেশন, মানে ট্যাক্স ধরার পূর্বে এই লাভগুলো ছিল, অর্থাৎ এই লাভগুলোর উপরে ট্যাক্স ধরা হয় নাই। তো এই টাকার উপরে ট্যাক্স ধরা হয় না, কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1,15,000 আর এখানে প্রভিশন ফর ট্যাক্স 85,000 টাকা ধরছে। তো প্রভিশন ফর ট্যাক্স ধরার পরে এই লাভটা আসছে, তো এটা হচ্ছে আফটার ট্যাক্স, এই টাকাটা হচ্ছে আফটার ট্যাক্স, আর এই টাকাগুলো হচ্ছে বিফোর ট্যাক্স, মানে ট্যাক্স ধরার পূর্বে এইগুলা বিফোর ট্যাক্স। তো বিফোর ট্যাক্স এবং আফটার ট্যাক্স এই দুটোটা কিন্তু একসাথে যোগ করে আমরা করতে পারবো না। আমরা হয় এই সবগুলাকে আফটার ট্যাক্স, বিফোর ট্যাক্স আছে আফটার ট্যাক্স করে এই আফটার ট্যাক্স টাকার সাথে যোগ করে তারপরে ভাগ করতে হবে, অথবা এই আফটার ট্যাক্স টাকাটাকে আমরা বিফোর ট্যাক্সে রূপান্তর করে এই বিফোর ট্যাক্স টাকাগুলোর সাথে যোগ করে আমরা অ্যাভারেজটা নির্ণয় করব। তো ঠিক এটাই আমরা করছি। এখন দেখো প্রথম টাকাটা ছিল 1,15,000, এটাই লিখছি 11 সালের টাকাটা। থার্ড ব্র্যাকেটের পরে ফার্স্ট ব্র্যাকেট 1,15,000, এটার সাথে যোগ হবে ট্যাক্সটা, তাহলে আমরা পেয়ে যাব বিফোর ট্যাক্স 85,000 টাকা। তাহলে এখানে যোগ হবে 85,000 টাকা এটা। তাহলে এটা হচ্ছে আমাদের 1 বছরের একটা আয়। এবার এই 1 বছরের আয়ের সাথে আমরা অন্যান্য বছরের আয়গুলা যোগ করব, এই সবগুলো আয় 2,10,000, 3,05,000 পর্যায়ক্রমে সবগুলো। তাহলে লিখে ফেলি, এখানে যা আছে আমি এখান থেকে লিখছি। দেখো 2,10,000, এটার সাথে যোগ হবে 3,05,000, এটার সাথে যোগ হবে 3,05,000 পরে কি ছিল, 3 লক্ষ ছিল। 3,05,000-এর পূর্বে ছিল 3 লক্ষ টাকা, এটার সাথে যোগ হবে 3 লক্ষ টাকা পরে 3 লক্ষ ছিল, দেখা দরকার, মনে নেই। 3 লক্ষ টাকার 3,15,000 এবং 20,000, তাহলে 3 লক্ষ টাকার পরে ছিল 3,15,000 এবং 3,20,000 হচ্ছে এভারেজ প্রফিট। তো এখানে ভাগ দেব কত দিয়ে, এটা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, তাহলে ভাগ দেব 6 দিয়ে। ওকে, ভাগ করব, তাহলে আমাদের এভারেজ প্রফিটটা চলে আসবে। তাহলে এভারেজ প্রফিট সমান লাইনটা বড় হয়ে যাচ্ছিল, এই কারণে একটু নিচে নামিয়ে নিলাম। এবার ক্যালকুলেশন করে ফেলি। ছিল 1,15,000, এটার সাথে 85,000 যোগ করলে কত হবে, 2 লক্ষ টাকা। তাইলে সরি, আমার একটা ফোন আসছিল, অবশ্য আজকে একটু ডিস্টার্বই হচ্ছে টিউটোরিয়াল করতে। তো কোথায় ছিলাম, এভারেজ প্রফিটটা নির্ণয় করার মনে হয় নির্ণয় করতেছিলাম। তো এদিকে ছিল 2 লক্ষ টাকা, শতক, হাজার, লক্ষ, 2 লক্ষ, এই দুটোটা মিলে, আর তারপরে 2,10,000 যোগ 2,10,000, এটার সাথে যোগ হবে 3,05,000, 3,05,000, এটার সাথে যোগ হবে 3 লক্ষ এবং 3,15,000, তাহলে দুইটা মিলে হলো 6,15,000, 6,15,000, এটার সাথে যোগ হবে 3,20,000, 3,20,000। তো টোটাল হলো 1,65,000, সরি, শতক, হাজার, লক্ষ, 16,50,000। এটাকে ভাগ করব 6 দিয়ে, তাহলে আমাদের আসবে 2,75,000। তাহলে এটাই এভারেজ প্রফিট, 2,75,000 টাকা প্রফিট আসলো। এখন দেখো এটা থেকে আমরা ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট বাদ দেবো, বাট অঙ্কের মধ্যে অ্যাডজাস্টমেন্ট কি আছে সেটা দেখা দরকার।
অঙ্কটা পড়ে কিন্তু আমরা এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছি না। এখানে কিছু আয়ের কথা বলছে, এগুলো তো বুঝলামই। এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট করার কথা বলছে না। তো আমরা অ্যাডজাস্টমেন্ট কী ধরনের হয়, জেনারেলি ধরো সম্পদ যদি ডেপ্রিসিয়েশন বাদ না দেওয়া হয় তাহলে ডেপ্রিসিয়েশনটা আমরা বাদ দিতে পারি, কুড়িন ধরার কথা বললে করতে পারি। তো এখানে এরকম কোনো কিছুই বলে নাই, তাহলে আমরা ধরে নিলাম যে সব কিছু অ্যাকুরেট আছে, কোনো অ্যাডজাস্টমেন্ট করার দরকার নাই। তাহলে আমরা এখন কোনো অ্যাডজাস্টমেন্ট করবো না, শুধু ট্যাক্সটা ধরতে পারে, যেহেতু ট্যাক্সের কথা বলে দিছে, বা আমরা ট্যাক্সটা ইচ্ছা আমরা ধরে নিলাম যে ট্যাক্সটা বাদ দেওয়া হয় নাই, তো এই কারণে আমরা লেস আয় থেকে ট্যাক্স বাদ দেওয়া হয় নাই, এই কারণে এখন ট্যাক্সটা বাদ দেব। ট্যাক্সেশন অ্যাট দ্য রেট অফ 40%, অঙ্কে বলে দিছে এটা, বলে না দিলে আমরা 40 থেকে 50 যে কোনো একটা ধরতে পারতাম। 40% টাকাটা কত হবে, 2,75,000 টাকার উপরে যত আসে তত। তাইলে 2,75,000 টাকার উপরে 40% আসে 1,10,000 টাকা। তাইলে 1,10,000 টাকা এটা। তাহলে এবার এটাকে আমরা যোগ করে নিচে যা আসে বসাই দেব। তাহলে কত আসবে, এটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট। AVRAG অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট, অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিটটা তাহলে কত দাঁড়াচ্ছে, বাদ দিয়ে দিই, 2,75,000 বিয়োগ 1,10,000 কত হলো, 1,65,000 টাকা। তাহলে 1,65,000 টাকা হচ্ছে আমাদের অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট। আমরা প্রথমে নির্ণয় করার কথা ছিল অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট, আমরা তা নির্ণয় করে ফেললাম। এবার আমাদের কাজ হচ্ছে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট থেকে ক্যাপিটালাইজেশন ভ্যালুটা বের করে ফেলা। তাহলে আমাদের দেখো সূত্রের কথা মনে আছে, কোন কোন স্ট্রাকচারে করতে হবে, যে আমাদের অ্যাভারেজ মেইনটেনেবল, আমাদেরকে ক্যাপিটালাইজেশন ভ্যালুটা বের করতে হবে। অঙ্কের প্রথম শর্ত কি, প্রথম শর্তটা হচ্ছে ক্যাপিটালাইজেশন ভ্যালুটা বের করতে হবে, তারপর নেট অ্যাসেট। তো ক্যাপিটালাইজেশন ভ্যালু বের করতে হলে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিটকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করতে হয়। তাহলে ক্যাপিটালাইজেশন ভ্যালু সমান অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট ভাগ নর্মাল রেট অফ রিটার্ন। তাহলে আমরা লিখে ফেললাম, এটা হচ্ছে স্টেপ টু এটা, হ্যাঁ স্টেপ টু, ক্যাপিটালাইজেশন ভ্যালু সমান এটা। তাহলে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিটটা হচ্ছে 1,65,000, আর নর্মাল রেট অফ রিটার্নটা অঙ্কের মধ্যে বলে দিছে যে এটা 12% হয়ে থাকে সাধারণত। তাহলে আমরা এখানে নর্মাল রেট অফ রিটার্নটা দিলাম 12%, ঠিক আছে, 12%। তো 12% আমরা কিভাবে এটা করব, এটা অবশ্য আমি 1,65,000 নিচে 0.12 দিতে পারতাম, তাহলে করে ফেলে দেখি কি হয়। এভাবে অবশ্য আমি পূর্বে কখনো করিনি। 1,65,000 ভাগ 12% কত হলো, এটা তো জীবনেও হবে না, তাহলে যেভাবে করতে হবে আমি ওভাবেই করি। আসলে লেখাটা ইকুয়েশন দিয়ে লিখতে হবে, কম্পিউটার ইকুয়েশন করাটা একটু কষ্টের, এই কারণে আমি ইকুয়েশনটা দিতে চাইনি। ওকে, এটা কাটা যাবে টোটালি, নিচেও কাটা যাবে, এটা কাটা যাবে। দেখো উপরে কত হবে, 1,65,000, আর নিচে হবে নর্মাল রেট অফ রিটার্ন, ভুলে গেলাম কত ছিল এটা, 12%। তাহলে নিচে হবে 12, এটাকে 12কে 0.12 দিতে হবে। আর আমরা যদি 0.12 না দিই, লেখাটা দেখা যাচ্ছে না, 0.12 দিতে হবে নিচে। তো দেখো এখানে আমি 0.12 দিয়ে করছি অঙ্কটা। তো ক্যাপিটালাইজেশন ভ্যালু নির্ণয় করতে গেলে আমরা কাকে দিয়ে কাকে ভাগ করব, যে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিটকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করব। তো ঠিক আছে ভাগ করব, কিন্তু যদি
এখানে তো আমরা নর্মাল রেট অফ রিটার্ন 12 দিয়ে ভাগ না করে 0.12 দিয়ে কেন ভাগ করছি? তো আমরা যদি এখানে 12 দিয়ে ভাগ করতাম তাহলে এখানে ইনটু 100 দিতে হতো। তো না, শুধু 12% দিয়ে ভাগ করাটা মানে 0.12 দিয়ে ভাগ করা। তো এটা তোমরা নিশ্চয়ই আগের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এগুলো অ্যাভেলেবল ছিল এই ব্যাপারগুলো। তো না বুঝলে ফেসবুক আছে, সেখানে কন্ট্যাক্ট করো। আমি এখানে এটার ব্যাখ্যা আর করছি না। তাহলে কি দাঁড়াচ্ছে? 1,65,000 ভাগ 0.12 কত হলো? শতক, হাজার, লক্ষ, 13,75,000 টাকা। তাহলে এটা সমান হচ্ছে 13,75,000 টাকা। ঠিক আছে, তো 13,75,000 টাকা। অবশ্যই এটাকে আমরা আরেকটু সুন্দর করে লিখতে পারতাম, কিন্তু কিভাবে সুন্দর করতে পারতাম দেখা যাক। এটা সুন্দর করে লিখি। এই কথাটা কি হতো? এটা ক্যাপিটালাইজেশন ভ্যালু মানে হচ্ছে APRG, এভারেজ প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন। ঠিক আছে, তাহলে জাস্ট আমরা ব্যাপারটা হচ্ছে মান বসালাম, মান বসানোর পরে আমাদের এই রেজাল্ট আসলো। ওকে, নিশ্চয়ই বুঝতে পারতেছে এখন। তো ক্যাপিটালাইজেশন ভ্যালু আমরা নির্ণয় করে ফেললাম। আমাদের আর দরকার হচ্ছে কারেন্ট অ্যাসেটটা, নেট অ্যাসেট, ক্যালকুলেশন অফ নেট অ্যাসেটটা আমাদেরকে করতে হবে। তো নেট অ্যাসেটটা নির্ণয় করব কিভাবে? এবার আমাদের কাজ হচ্ছে স্টেপ 3, স্টেপ 3, ক্যালকুলেশন অফ নেট অ্যাসেটস, নেট অ্যাসেট। তো ক্যালকুলেশন অফ অ্যাসেটটা এখন আমরা নির্ণয় করব। এটা আমি ঘর করে করতেই পছন্দ করি। ঘর ছাড়াও করা যায়, ঘর দিয়েও করা যায়, প্রত্যেকটা জিনিসই ঘর করে যায়। হিসাব বিজ্ঞানে অবশ্য ঘর করাটা কিছু ক্ষেত্র ছাড়া বাধ্যতামূলক নয়। এটা আমাদের নিজেদের ইচ্ছার উপরে ঘরটা কেমন হবে, কি হবে, এটার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। বিশেষ কিছু অঙ্কের জন্য হয়তো থাকতে পারে বা আছে, আর সব অঙ্কের জন্য ঘরটা বাধ্যতামূলক না, বা ক্যালকুলেশনের জন্য তো নাই। তাহলে দেখো, আমরা এখন ক্যালকুলেশন অফ নেট অ্যাসেটটা নির্ণয় করব। তো ক্যালকুলেশন অফ নেট অ্যাসেট নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রথমে সবগুলো অ্যাসেট লিখতে হবে। অবশ্য এখানে ফিকটিশিয়াস অ্যাসেটগুলো আসবে না, লিখে ফেললাম, সবগুলো নিয়ে আসলাম। এখানে গুডউইল, ল্যান্ড এন্ড বিল্ডিং যা আছে নিয়ে আসলাম, টাকাগুলা যা আছে তা নিয়ে আসলাম। এগুলো হচ্ছে আমাদের অ্যাসেট, নিয়ে আসলাম এদিকে, প্রত্যেকটার ভ্যালু নিয়ে আসলাম। তাহলে দেখো কি হচ্ছে, সরি, গুডউইলটা তো আসবে না, কজ গুডউইলটা আমরা নির্ণয় করব। যদি এটা শেয়ার ভ্যালু করতাম তাহলে গুডউইল আসতো, আমরা তো আর শেয়ার ভ্যালু করছি না, আমরা গুডউইল ভ্যালুটা নির্ণয় করছি। তো এই কারণে গুডউইলটা আসবে না। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আসবে, প্লান্ট অ্যান্ড ডেপ্রিসিয়েশনটা আসবে, লেস ডেপ্রিসিয়েশন, তারপরে ডেটর্স আসবে, তারপরে ক্লোজিং স্টক এটাও আসবে। ক্লোজিং স্টক আসার পরে আমাদের আর কোনো অ্যাসেট অঙ্কের মধ্যে নাই, তাহলে এটাই আমাদের টোটাল অ্যাসেট, নেট অ্যাসেট না, এটা হচ্ছে আমাদের টোটাল অ্যাসেট। তো টোটাল অ্যাসেট আমরা যোগ করলে পেয়ে যাব, টোটাল অ্যাসেটটা হচ্ছে 2,50,000 যোগ 2,70,000 যোগ 28 লক্ষ যোগ 3 লক্ষ, তাহলে হলো শতক, হাজার, লক্ষ, 11 লক্ষ টাকা। তাহলে আমাদের টোটাল অ্যাসেট হলো 11 লক্ষ টাকা। এই 11 লক্ষ টাকা থেকে আমরা বাদ দেব লেস আউটসাইড লায়াবিলিটি।
আউটসাইড লায়াবিলিটি। তো আমরা আউটসাইড লায়াবিলিটিস হবে, লায়াবিলিটিস হবে, লায়াবিলিটিসগুলো বাদ দেব। তো আউটসাইড লায়াবিলিটিগুলো অবশ্যই টাকাটা আমরা যদি এই পাশে লিখি তাহলে সুন্দর হবে অঙ্কটা, ঠিক আছে। এটা থেকে আমরা আউটসাইড লায়াবিলিটিগুলো বাদ দেব। তো আউটসাইড লায়াবিলিটিগুলো একসাথে করে ফেলব, একসাথে করে ফেললে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। আউটসাইড লায়াবিলিটি এখানে কত, ওগুলো একটু চাপাই দিই, কাছাকাছি হলে ভালো লাগবে। ওকে, আউটসাইড লায়াবিলিটি গুলো এখান থেকে বাদ দেব। তো আউটসাইড লায়াবিলিটি কি আছে অঙ্কের মধ্যে দেখা যাক। শেয়ার ক্যাপিটাল আউটসাইড লায়াবিলিটি না, জেনারেল রিজার্ভ না, প্রফিট অ্যান্ড লস এটা তো আয়। ব্যাংক ওভারড্রাফট এটা আউটসাইড লায়াবিলিটি, কারণ এই টাকাটা আমাদের কাছে ব্যাংক পাবে। আর তারপর হচ্ছে ক্রেডিটর, এটাও আমাদের কাছে ব্যাংক পাবে। প্রভিশন ফর ট্যাক্সের জন্য সঞ্চিত, এই টাকাটাও আমাদের আউটসাইড লায়াবিলিটি, কারণ এটা ট্যাক্সেশন কর্তৃপক্ষের সাথে জড়িত। তো তাহলে এই তিনটা হচ্ছে আমাদের আউটসাইড লায়াবিলিটি। তো এই তিনটা আমরা এখান থেকে নিয়ে যাব। তো টাকাগুলো নিয়ে আসতেছি ওইখান থেকে। অবশ্য আমি বারবার টাইপ করে আনতে বিরক্ত লাগছে, এই কারণে আমি কপি করে নিয়ে যাচ্ছি। তোমরা তো লিখতে হবে, তোমরা তো আর কপির সুযোগ পাবা না, এটাই। তো ব্যাংক ওভারড্রাফট ছিল 1,30,000, তারপরে ক্রেডিটর ছিল 1,70,000, আর প্রভিশন ফর ট্যাক্স ছিল 85,000। এবার আমরা এটাকে ক্লোজ করব। ক্লোজ করলাম। এবার এই তিনটা টাকা যোগ করে এই পাশে নিয়ে আসবো। ওকে, তাহলে তিনটা টাকা যোগ করলে কত হয় দেখা যাক। ক্লিয়ার করে দিলাম। 1,30,000 যোগ 1,70,000 যোগ 85,000 কত হলো? 3,85,000। ওকে, এখানে লিখে ফেলি 3,85,000 টাকা, এই সবগুলোর যোগফল। তো এটা অবশ্যই একটু নিচে লিখলেই ভালো হয়। এবার এটাকে ক্লোজ করলাম। এটা এত বড় লাগবে না। Oh shit. ওটা ছোট করে নিলাম আর কি। তো এবার এই টাকাটা থেকে আমরা এই টাকাটা বাদ দেব। বাদ দিলে আমরা কি পেয়ে যাব? আমরা নেট অ্যাসেটটা পেয়ে যাব। ওকে, তাহলে আমাদের নেট অ্যাসেটস কত হলো? নেট অ্যাসেট হলো 11 লক্ষ টাকা। এটা থেকে বাদ দেব 3,85,000 টাকা। তাহলে থাকলো 7,15,000 না? তাহলে এখানে আমরা 7,15,000 টাকা বসাই দেব। ওকে, বসাই দিলাম 7,15,000 টাকা। এটা হচ্ছে আমাদের নেট অ্যাসেট। ওকে, নেট অ্যাসেট হচ্ছে 7,15,000 টাকা। তো আমরা নেট অ্যাসেট নির্ণয় করে ফেললাম। এবার আমাদের কাজ হচ্ছে গুডউইলটা নির্ণয় করা। এবার কাজ ইজি। সো গুডউইল
গুডউইল সমান কি, গুডউইল সমান হচ্ছে ক্যাপিটালাইজেশন ভ্যালু থেকে নেট অ্যাসেট বাদ দিলে যেটা সেটা, ক্যাপিটালাইজেশন ভ্যালু থেকে বাদ দেব নেট অ্যাসেটস। তাহলে সমান ক্যাপিটালাইজেশন ভ্যালুটা হচ্ছে কত, ক্যাপিটালাইজেশন 1,37,000 সরি শতক হাজার লক্ষ 13,75,000, তাহলে 13,75,000 এটা থেকে বাদ যাবে 7,15,000, এই নেট অ্যাসেট 7,15,000, তাহলে 7,15,000 টাকা যদি বাদ যায় তাহলে আর থাকবে কত, থাকবে 13,75,000 বিয়োগ 7,15,000 কত হলো, 6,60,000 টাকা। তাহলে গুডউইল হচ্ছে 6,60,000 টাকা, গুডউইল 6,60,000 টাকা। এই তো আমাদের গুডউইল করা হয়ে গেল। কালারটা লাল আসছে না অবশ্য, ওকে। এখন আমরা কিছু অ্যাসাম্পশন দেব, যে কি অ্যাসাম্পশন দিতে পারি। এখানে অ্যাসাম্পশন তো কোনো কিছুই আমরা ধরে নেই, আমরা অবশ্য সব কিছু একদম যা ছিল তা বইয়ের মতো করেই করছি, আর এমন কোনো কিছু ছিল না যেটা নিয়ে আমরা শঙ্কায় ছিলাম এরকম। তো আমি পুরো অঙ্কটা আবার সামারাইজ করছি, দেখো। প্রশ্ন ছিল যে ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল নির্ণয় করতে হবে কিভাবে, মানে এটা ছিল আমাদের মূল কাজ। তো ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল সমান হচ্ছে ক্যাপিটালাইজেশন ভ্যালু মাইনাস নেট অ্যাসেট। প্রশ্ন আসে যে নেট ক্যাপিটালাইজেশন ভ্যালু কি আর নেট অ্যাসেটটা কি। তো এখানে ক্যাপিটালাইজেশন ভ্যালুটা হচ্ছে যে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিটকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করলে যেটা আসে সেটাই হচ্ছে ক্যাপিটালাইজেশন ভ্যালু। আর নেট অ্যাসেটটা হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট থেকে আউটসাইড লাইবিলিটিগুলো বাদ দিলে যা হয় তা। তো আমাদের এখানে একটা প্রশ্ন দিচ্ছে, কিছু লাইবিলিটি আছে, কিছু অ্যাসেট আছে, আর এখানে গত বছরের প্রফিটগুলো দেওয়া আছে। তো ট্যাক্সের হার বলে দিচ্ছে, তারপরে নর্মাল রেট অফ রিটার্নও বলে দিচ্ছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এটা থেকে গুডউইলটা নির্ণয় করা। তো গুডউইলটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথমে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট নির্ণয় করতে হবে। তো অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট নির্ণয় করতে গেলে আমাদেরকে সবগুলো প্রফিট একসাথে যোগ করতে হবে। তো এই প্রফিটগুলো হচ্ছে বিফোর প্রভিশন ফর ট্যাক্স, মানে ট্যাক্স দেওয়ার পূর্বে এই আয়গুলো হচ্ছে ট্যাক্স দেওয়ার পূর্বের আয়। আর এখানে একটা আয় হচ্ছে, এটা হচ্ছে যে ট্যাক্স দেওয়ার পরের আয়। কারণ কিভাবে ট্যাক্স দেওয়ার পরের আয়, কারণ এই যে ট্যাক্স এখানে 85,000 টাকা, এটা আলাদা করে দেওয়া, তার মানে এখানে আয়ের মধ্যে আর ট্যাক্স নেই, ট্যাক্সটা সম্পূর্ণ আলাদা। তো ট্যাক্স দেওয়ার পরে আয় এত টাকা, এটার মানে হচ্ছে এটা। তো এটা হচ্ছে 2011 সালের। তো এখানে 6 থেকে 10 সাল পর্যন্ত আয়গুলো একসাথে যোগ করলাম। এখন 11 সালেরটা যদি এই টাকাগুলোর সাথে যোগ করতে যাই, দেখো এখানে আমরা যে যোগ করছি এই সবগুলা টাকা হচ্ছে এই সবগুলা টাকা হচ্ছে আমাদের 10 সাল পর্যন্ত, আর এই দুইটা টাকা হচ্ছে 11 সালের টাকা। তো এখানে দুইটা অ্যামাউন্ট আসলো কেন, এটা 85,000 হবে। তো এখানে দুইটা অ্যামাউন্ট কেন আসলো, কারণ এই টাকাগুলো হচ্ছে বিফোর ট্যাক্স, কিন্তু এখানে এই টাকাটা হচ্ছে আফটার ট্যাক্স। তো বিফোর ট্যাক্সের সাথে আফটার ট্যাক্স একসাথে যোগ করে গড় করাটা ঠিক হবে না, এই কারণে বিফোর ট্যাক্সের সাথে এই আয়ের সাথে ট্যাক্সটা যোগ করে এটাকেও বিফোর ট্যাক্স করে সবগুলা বিফোর ট্যাক্স একসাথে যোগ করে আমরা 6 দিয়ে ভাগ করে গড়টা নির্ণয় করছি। তো গড় নির্ণয় করার পরে আমরা সবগুলা থেকে 40% ট্যাক্স বাদ দিয়ে দিছি। তো বাদ দেওয়ার পরে আমাদের মেনটেনেবল প্রফিট চলে আসছে। তো এখানে বিনিয়োগের সুদ, ঋণের সুদ, অঙ্কের মধ্যে এরকম কোনো বিনিয়োগ নাই বা ঋণ নাই, যার কারণে বিনিয়োগের সুদ বিয়োগ বা ঋণের সুদ যোগ বা আইডল ফান্ড টান্ড এরকম কিছুই নাই, তাই এই কারণে এইগুলো করা হলো না। শুধু ট্যাক্সটাই করার পরে আমাদের চলে আসলো অ্যাভারেজ মেনটেনেবল প্রফিটটা। তো অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট আসার পরপরই আমরা ক্যাপিটালাইজেশন ভ্যালুটা নির্ণয় করে ফেলবো, কারণ ক্যাপিটালাইজেশন ভ্যালুর সমান হচ্ছে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন। তো নর্মাল রেট অফ রিটার্ন অঙ্কের মধ্যে দেওয়া আছে যে 12%। তো মেনটেনেবল প্রফিটকে 12% দিয়ে ভাগ দিলে এই টাকাটা আসে।
12% মানে 0.12। তো এই টাকাকে ক্যালকুলেটরে 0.12 দিয়ে ভাগ দিলে এই টাকাটা আসে। চলে আসলো আমাদের ক্যাপিটালাইজেশন ভ্যালু। ক্যাপিটালাইজেশন ভ্যালুর পরে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে নেট অ্যাসেট কত আছে। তো নেট অ্যাসেট এখানে সবগুলো অ্যাসেট চলে আসছে। তো এখানে অ্যাসেট আসার ক্ষেত্রে একটা জিনিস আমরা বাদ দিয়ে আসছি, সেটা হচ্ছে গুডউইল। গুডউইল বাদ দিলাম এই কারণে, কারণ গুডউইল তো আমরা নির্ণয় করব, গুডউইলটা এই কারণে আসবে না। বাট যদি এখানে লেখা থাকতো গুডউইল অ্যাট কস্ট, তাহলে এটা আবার এখানে আমরা লিখতাম গুডউইল অ্যাট কস্ট লিখে এটা অ্যাসেট হিসাবে দেখাতাম। মানে গুডউইল অ্যাট কস্টকে অ্যাসেট হিসাবে দেখানো যাবে, কিন্তু শুধু গুডউইলকে অ্যাসেট হিসাবে দেখানো যাবে না। তো এই কারণে আসলো না। আর বাকি সবগুলো আসলো। আসার পরে আসলো টোটাল অ্যাসেট ভ্যালু আসলো 11 লক্ষ টাকা। এটা থেকে আউটসাইড লাইবিলিটিগুলো, এই তিনটা হচ্ছে আউটসাইড লাইবিলিটি, এই তিনটা একসাথে যোগ করে এটা থেকে বাদ দিয়ে দিলাম। থাকলো আমাদের নেট অ্যাসেট 7,15,000। তো 7,15,000 টাকা নেট অ্যাসেট থাকলো। এবার আমাদের কাজ হচ্ছে গুডউইল নির্ণয় করা। গুডউইল ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইলের সমান হচ্ছে ক্যাপিটালাইজেশন ভ্যালু মাইনাস নেট অ্যাসেট। তো আমরা ক্যাপিটালাইজেশন ভ্যালুও পেয়ে গেছি এবং নেট অ্যাসেটও পেয়ে গেছি। তো ক্যাপিটালাইজেশন ভ্যালুর জায়গায় ক্যাপিটালাইজেশন ভ্যালু মান বসালাম, বিয়োগ করলাম, আমরা গুডউইল পেয়ে গেলাম। এই তো অঙ্কটা। তো এই অধ্যায়ে আর তেমন কিছু কিন্তু অঙ্ক নাই। এই জাতীয় অঙ্কগুলোর মধ্যে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা আছে, যেগুলোর নোট বা বিস্তারিত বা কোনো পেজ থাকলেও বইয়ের মধ্যে এটা নোট আকারে দিয়ে দেয়। তো তোমরা যদি বই থেকে ফলো করো, বইটাকে একটু ভালো করে দেখো, ঘাটো, বোর্ডের অঙ্কগুলো দেখো, টিচার যেই অঙ্কগুলো ইম্পর্টেন্ট মনে করে ওইগুলো দাগায় নিয়ে পড়ো, বা বোর্ডের অঙ্কগুলো করলেই কিন্তু এনাফ। তো বোর্ডের অঙ্কগুলো দেখলে দেখবা যে এগুলার চাইতে হালকা একটু চেঞ্জ করে দিছে। তো সেই চেঞ্জের জন্য একটা টিকাও দিয়ে দিছে। তো সেগুলো তোমরা পড়লেই বুঝতে পারবা। আমার মনে হয় আর অঙ্ক করানো লাগবে না, কারণ তোমাদের পক্ষে এগুলা দিয়ে অঙ্কগুলা করা সম্ভব হয়েছে। যা শিখেছি তাই এনাফ। তো এখানে আরও কিছু কথা বলে রাখা দরকার এই অধ্যায়টার জন্য, সেটা হচ্ছে যে এই অধ্যায়ের ভিতরে কিন্তু তুমি অনেক কিছু নিজের মনে করে নিতে পারবা। যেমন ধরো টেক্সটটা ধরা হলো কি হলো না, এই ক্ষেত্রে তুমি ধরে নিতে পারবা যে টেক্সট ধরা হয়েছে ওইটা ভাইবা করলেও হবে। ধরে নিলা যে টেক্সটটা ধরা হয় না, এটা ভাইবা করলেও হবে। তারপরে তুমি ধরতে পারবো যে এই ইনভেস্টমেন্টটা পুরাটাই যদি উল্লেখ না থাকে বা বোঝা না যায় কোনোভাবে, তুমি ধরে নিতে পারবা যে ইনভেস্টমেন্টটা আইডল ফান্ড, বা ধরে নিতে পারবে ইনভেস্টমেন্টটা আইডল ফান্ড না। তো এরকম আর কি, জাস্ট তোমার মনের উপরে। তারপর পার্টসিসিয়ারটা তুমি নিজের মনের মতো করে ধরতে পারবা। ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের উপরে অবচয়ের হার যদি তোমার মনে হয় যে অবচয়টা বাদ দেওয়া হয় না, তাহলে অবচয়টা বাদ দিতে গেলে বিল্ডিংয়ের উপরে তুমি 2% অবচয় ধরতে পারবা। তারপরে তোমার ধরো অন্যান্য সম্পদের উপরে 10% অবচয় ধরতে পারবা। তো বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের উপরে অনেক সময় দেখা যায় যে প্রযুক্তি পণ্যের উপরে সরকারে 30% পর্যন্ত ধরার বিধান দেয়। তুমি সেক্ষেত্রে সেটাও করতে পারো। কম্পিউটারের উপরে অবচয়টাও ওইভাবে দেখা দিতে পারো। বাট এইরকম জিনিস হয়তো এখানে আসবে না। তো জাস্ট বললাম আর কি, তুমি অ্যাসাম্পশন করতে পারো, মানে মনে ধরে নিতে পারো। সেটার জন্য অবশ্য তোমাকে সবার শেষে টিকা দিতে হবে যে তুমি কী অ্যাসাম্পশন করছো এই অঙ্কটার জন্য। তো এমনও অঙ্ক কিন্তু এই চ্যাপ্টারে পাওয়া যাবে যে পুরো অঙ্কটাই অ্যাসাম্পশন, মানে কল্পনা করে দিয়ে দিতে হয়। এবার এই চ্যাপ্টারে কিন্তু এবার এমনও অঙ্ক আছে যে তোমার মনে হচ্ছে যে এই অঙ্কটার জন্য একটা সম্পদ আছে, সম্পদ বলতে ভূমি আছে। এখন ভূমির মূল্য কত এই অঙ্কের মধ্যে দেওয়া নেই, তুমি আনুমানিক একটা মূল্য ধরে নিতে পারো। যে এই কোম্পানির অন্যান্য জিনিসগুলো অ্যামাউন্টগুলোর দিকে তাকায় তুমি ধরে নিলাম যে এখানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে, এটার ভ্যালু নাই, কত টাকা আছে এটা ভ্যালু নাই। তো আমি ধরে নিলাম যে এটার ভ্যালু হচ্ছে 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা ধরে তুমি একটা অ্যাসেট করে ফেলতে পারবা। যদি তোমার কাছে মনে হয় আর কি, অঙ্কটা দেখে মনে হয় যে এখানে ভূমি আছে বাট ভূমির মূল্যটা নাই, মূল্যটা কত হবে তুমি কল্পনা করে নিতে পারো, এরকম অ্যাসাম্পশন করতে পারো। তো জাস্ট এই অধ্যায়টা এক একজনের রেজাল্ট এক এক রকম আসতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। বই থেকে যদি তোমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করো তাহলে জিনিসগুলো ধারণায় চলে আসবে, আর এমন আহামরি কিছু না। তো আর কি বলবো, আজকে এটুকুই। ভালো থাকো, তোমরা ভালো থাকো ততক্ষণ পর্যন্ত। আর আমার জন্য অবশ্যই দোয়া করো যেন আমি ভালো থাকি, ভালো কিছু করতে পারি তোমাদের জন্য, তোমাদেরকে নিয়ে যাতে অনেক দূর এগিয়ে যেতে পারি, নতুন প্রজন্মের সাথে, নতুন যারা আসছে তাদের সাথে। আল্লাহ হাফেজ।